আমরা মনে করি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ম্যান্ডেটটা দিয়ে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, আমাদের মূল ম্যান্ডেটের জায়গা ছিল কিন্তু আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই। এখন আমরা আসলে 5ই আগস্ট পরবর্তী সময় যেটা দেখেছি যে আসলে সরকারের পক্ষ থেকে নয়া রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য তাদের পক্ষ থেকে যে তৎপরতার যে জায়গাটি যতটা না গতিশীল হওয়া প্রয়োজন ছিল, ততটা আসলে আমরা গতিশীল অবস্থায় দেখতে পাইনি। উল্টো আসলে আমরা আমাদের জায়গা থেকে যেটা লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন জায়গাতে আসলে তাদের যেই মৌলিক যেই কাজগুলো করা প্রয়োজন ছিল, সেই কাজগুলো আসলে তারা ধীরগতিতে করছে। আমরা কিন্তু বলেছি যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে, ঠিক একই সাথে আমরা বলেছিলাম যে আমাদের এই জুলাই বিপ্লবে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, বিচারের যে জায়গাটি। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিচারের প্রসঙ্গটিকে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলই তারা উপেক্ষা করে যাচ্ছে এবং তারা নির্বাচন নিয়ে আলাপ তুলছেন, তারা সংস্কার নিয়ে আলাপ তুলছেন, বাট বিচারের বিষয়টা আসলে তারা খুব একটা সামনে আনছেন না। সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে বিচারের জায়গাটিতে তাগাদা না দেয়া, ঠিক একই সাথে প্রত্যেকটি এলাকাতে যেসব সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে শহীদ করেছে, সেই সব সন্ত্রাসীদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আপনি দেখবেন যে লোকাল জায়গাগুলোতে আপনি যদি যান, আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সারা বাংলাদেশ সফর করেছি, সেখানে আমরা দেখেছি যে অনেক আওয়ামী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আদালত তাদেরকে খুব সহজেই তাদেরকে জামিন দিয়েছে। আজকে গ্রেফতার করেছে, কালকে তারা জামিন পেয়ে যাচ্ছে। এবং তারা যখন ওপেন এলাকাতে চলাফেরা যখন করছে, তাদেরকে দেখে কিন্তু সবার মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ আমাদের বিচারিক যে প্রক্রিয়ার যে জায়গাটি, সেটি কিন্তু ধীরগতি সম্পন্ন হয়ে পড়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো অধপতনের কারণেই কিন্তু গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো, একটা রাষ্ট্র তো গঠিত হয় প্রতিষ্ঠানগুলো দিয়ে, জাতি আমাদের একটি কল্পনার একটি জায়গা, কিন্তু রাষ্ট্র মূলত পরিচালিত হয় প্রতিষ্ঠান দিয়ে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার যখন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করলো, অন্তর্বর্তীকালীন সরকারের তো মেন ম্যান্ডেট থাকা দরকার ছিল যে প্রতিষ্ঠানগুলো কীভাবে তারা শক্তিশালী করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগের যে জায়গাটি, সেটি এখন পর্যন্ত আসলে তাদের জায়গা থেকে যতটা না বিপ্লবের স্পিরিট নিয়ে কাজ করার প্রয়োজন ছিল, সেভাবে আসলে কাজ করতে পারছে না। ঠিক একই সাথে আমরা যদি বলি যে আমাদের এই গত 16 বছরে ফ্যাসিবাদের যেই র্যাশ, যদি বলি যে এই গত 16 বছর ধরে কিন্তু ফ্যাসিবাদ প্রত্যেকটি মানুষের মধ্যেই, আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যারা মিত্র শক্তি, তাদের মধ্যেও কিন্তু একটা ফ্যাসিবাদী প্রবণতা তৈরি করে দিয়ে তারা গিয়েছে। এই কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা যতটা না নির্বাচন নিয়ে তারা শঙ্কিত, তারা ক্ষমতা নিয়ে তারা যতটা না ক্ষমতামুখী, ততটা আসলে তারা গণমুখী না। অর্থাৎ তারা ক্ষমতাকে, অর্থাৎ নির্বাচনকে ক্ষমতার একটি সেন্টার পয়েন্ট ভেবে তারা সংস্কারটাকে আসলে একটা অপশনাল জায়গাতে তারা নিয়ে গিয়েছে। এতে করে কি হয়েছে দেখুন, বাংলাদেশের আমি এখানে আসবো, দর্শক টেলিফোনে আপনার কাছে আমি আসবো। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি জনাব খসরু সাহেব বলুন। আমার প্রশ্ন, আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর স্থানীয় সরকারের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সেক্ষেত্রে স্থানীয় সরকারের সনদ আনা, সার্টিফিকেট আনা, জন্ম নিবন্ধন, নানান কিছু কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়ে থাকে, সেখানে স্থবির দেখা দিয়েছে। এবং বিএনপি জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক দলরা চাচ্ছেন সংস্কার। সব মিলিয়ে বাংলাদেশে স্থানীয় নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন করার মতন কোন প্রেক্ষাপট, কোন পরিস্থিতি এখন তৈরি হয়েছে বলে কি আলোচকরা মনে করেন? যদি মনে করে থাকেন, কি কারণে মনে করেন, সে ব্যাখ্যাটাই দেবেন। ধন্যবাদ। তরিকুল ইসলাম। দেখুন, আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তাদের প্রধান কাজ নির্বাচন অনুষ্ঠিত করা নয়। তাদের প্রধান কাজ বাংলাদেশের যে মৌলিক যে সংস্কারের যে জায়গাগুলো রয়েছে, যেমন বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি কায়েম করা, বাংলাদেশের মধ্যে গত 53 বছর ধরে বিচার বিভাগকে, যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার বিচার বিভাগকে ব্যবহার করে একটি শোষক শ্রেণী হিসেবে তারা ব্যবহার করেছে এই বিচার বিভাগকে। তারা আমলাতন্ত্র, অর্থাৎ নির্বাহী বিভাগটাকে যদি আমরা বিবেচনা করি, তারা কিন্তু পুরো নির্বাহী বিভাগটাকে তারা দলীয়করণ করেছে। এবং বাংলাদেশের রাষ্ট্রের যে 3টি অর্গান থাকে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ
এবং আইন বিভাগ, এই তিনটে বিভাগের মধ্যে কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টেরিয়ানরাই সবসময় সুপ্রিম পাওয়ারটাকে তারা অ্যাপ্লাই করেছে। এই জায়গাতে যে সংস্কারের যে জায়গাগুলো, অর্থাৎ রাষ্ট্রের মৌলিক যে কাঠামো, এই কাঠামোর মধ্যে যে সংস্কার, সেই সংস্কার ব্যতীত যদি আমরা আবার সামনের দিকে যদি আগাই, নির্বাচনমুখী যদি হই, তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এমন এই কাঠামোর মধ্যে, এই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই যখন আমরা একটা নির্বাচন অনুষ্ঠিত যখন করব, তখন এই নির্বাচন কাঠামোতে যারাই আসবে তারাই আওয়ামী লীগের মতোই আচরণ করবে। অর্থাৎ শোষকের প্রতিস্থাপন আমরা দেখতে চাই না। আমরা চাই যে সিস্টেমের পরিবর্তন, আমরা চাই নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্তর মধ্যে আমরা আর কখনো শেখ হাসিনা দেখব না, আমরা আর কখনো মুজিব দেখব না, আমরা আর কখনো বাকশাল দেখব না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে আসলে আমাদের যতটা না আমাদের আলাপ ঘনীভূত হচ্ছে, তার চেয়ে বেশি মৌলিক চিন্তার জায়গা আমাদের হওয়া প্রয়োজন। আসলে সংস্কারটা আসলে আমরা কিভাবে করব। রাষ্ট্রের এই এত বড় একটা অপরচুনিটি পাওয়ার পর যদি আমরা সংস্কারের দিকে যদি আমরা মৌলিক সংস্কারগুলো যদি আমরা না করতে পারি, সবার আন্তরিকতা এবং একটা ঐক্যের ভিত্তিতে যদি আমরা সংস্কারটা যদি আমরা না করতে পারি, তাহলে তো আসলে আমাদের এই 2000 প্রাণ, 50,000 আহতর, তাদের যে আত্মত্যাগ, তাদের যে বলিদান, সেগুলো আসলে কোথায় যাবে? তারা কি এমনি কি তারা শহীদ হয়েছে? তারা কি শুধুমাত্র শেখ হাসিনা পতন করার জন্য কি তারা তাদের প্রাণ দিয়েছে? আমরা কিন্তু বলেছি যে আমরা 5ই আগস্টের পরে কিন্তু আমরা বলেছি যে শেখ হাসিনা পতন হয়েছে, আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু অর্জিত হয়নি। বিএনপি, জামাত সহ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম যখন ঘোষণা দিয়েছিলেন যে আমরা এক দফার ঘোষণা করছি, আমরা আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং ফ্যাসিবাদের বিলোপ চাই, ঠিক একই সাথে আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেই নয়া রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিলোপের ব্যাপারে তারা কতটা সচেতন, এটা আমাদের একটি উদ্বেগের একটি জায়গা। কারণ আমরা যতটা নির্বাচনমুখী হচ্ছি, ততটা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার জন্য আসলে আমাদের আন্তরিকতার জায়গাতে এখন ঘাটতির জায়গাটি আসলে কেন? আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কেন? আমাদের 2000 প্রাণ ঝরে গিয়েছে, আমাদের 50,000 আমাদের ভাই এবং বোনেরা তারা আহত, তারা যুদ্ধাহত। এই 50,000 যারা আহত হয়েছে, 2000 যে প্রাণের বলিদান, সেই বলিদান আসলে তাহলে কোথায় দেবে? আমরা কি একটা মাত্র নির্বাচন করার জন্যই কি আমরা এত প্রাণ ঝরিয়েছি? 90-এর যখন গণঅভ্যুত্থান যখন হয়েছে, তখন তো এত প্রাণ কখনো ঝরেনি, এত আহত তখন হয়নি। আমাদের বাংলাদেশের মতো গত 53 বছর পরে আমাদের একটা সুযোগের জায়গা তৈরি হয়েছে, যেখানে আমরা রাষ্ট্রকে ঢেলে সাজানোর একটা উদ্যোগের একটি জায়গা নেওয়া হয়েছে। সেই রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে জায়গাটিতে আসলে আমরা কতটা আন্তরিক, সেটা আমাদের বলুন যে আপনারা তো রাষ্ট্রকে একটা স্বপ্ন নিয়ে আপনারা আন্দোলন করেছেন এবং রাষ্ট্রকে ঢেলে সাজাতে চাইছেন আপনার ভাষায়, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো কি সঠিকভাবে আছে, বা আপনারা কিভাবে কাদের মাধ্যমে রাষ্ট্রটিকে একটি পুনর্গঠন, সংস্কার কিংবা রিস্ট্রাকচারিং করতে চান? তারা কারা? দেখুন, আমরা বলছি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য যারা কাজ করে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, যারা বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য যারা কাজ করে, যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, আমরা সবাইকে নিয়েই বলছি, আমরা কাজ করতে চাই। আপনারা সবাই আন্তরিকতার সাথে কাজ করুন, আপনারা সংস্কার নিয়ে কাজ করুন। ক্ষমতায় কে আসলো কে গেল সেটা তো মুখ্য বিষয় নয়, বরং মুখ্য বিষয়ের জায়গাটি হলো যে আমরা এই রাষ্ট্রকে আমরা কিভাবে ঢেলে সাজাতে পারলাম, আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কারের জায়গাটি আসলে কোন জায়গাতে আমরা রাখলাম। আমরা যদি সংস্কারে আমরা না করতে পারি, এখন সংস্কারের বিষয়টি আসলে এমন জায়গার মধ্যে গিয়েছে, সংস্কারের আলাপটা হয়ে গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি আলাপ। এটি তো আসলে সংস্কারের আলাপিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির আলাপ নয়, এটা আমাদের শহীদদের আত্মত্যাগের একটি ম্যান্ডেট যে আমরা নতুন বাংলাদেশ কায়েম করব, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করব। নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আমরা কায়েম করতে চাই, তাহলে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারের জায়গাগুলো আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমাদের স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্র একটি নীতি আমাদের প্রয়োজন, আমাদের অর্থনৈতিক কাঠামোকে ঢেলে সাজানো প্রয়োজন, আমাদের বিচার বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন, আমাদের আমলাতন্ত্র, যে আমলাতন্ত্রের উপর ভর করে প্রত্যেকটি গভর্নমেন্ট তারা এসে এই আমলাতন্ত্রকে দলীয়করণ করে একটি ভয়াবহ ফ্যাসিবাদী একটি কাঠামো তারা বিনির্মাণ করে, সেই আমলাতন্ত্রকে আমাদের ঢেলে সাজানো প্রয়োজন। সব এই মৌলিক সংস্কারগুলো যদি আমরা নতুন রাজনীতি তারিকুল ইসলাম যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর অনিশ্চয়তার কারণে দেশি বিদেশি বিনিয়োগে অর্থাৎ আস্থা হারাচ্ছে, অর্থাৎ একদিকে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, যেটি আজকে যে ঢাকা চেম্বার বলেছেন যে 2024-25 অর্থ বছরের মাঝখানে এসে শতাধিক পণ্যের উপরে মূল্য সংযোজন কর, জনগণ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। অন্যদিকে 43 লক্ষ কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং টিসিবির যে
পণ্যমূল্য যেটা বিক্রি করা হতো সেগুলো বন্ধ করা দেওয়া হচ্ছে, এই প্রেক্ষাপটগুলোকে আপনারা কীভাবে সমন্বয় করবেন? সংস্কার তো অনিবার্য একটি বিষয়, সকলেরই দাবি ছিল, কিন্তু কীভাবে সমন্বয়টি করবেন? দেশের মানুষের যে অবস্থায় প্রেক্ষাপটে আপনারা, অনেকে বলছে যে নির্বাচিত সরকার ছাড়া হবে না, যেটি পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, আস্থা আসছে না, এই যে রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হবে, এগুলো সমন্বয় কীভাবে করবেন আপনারা? দেখুন, আমরা মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি তারা তাদের জায়গা থেকে আন্তরিকতা প্রদর্শন যদি করেন, তারা যদি বাংলাদেশের এই রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রতি যদি তারা আন্তরিকতা প্রদর্শন যদি করেন, তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব। আমরা এখন বর্তমানে এই বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী শক্তিকে আমরা আর কোনোভাবেই আমরা দেখতে চাই না। এই ব্যাপারে কিন্তু আমরা সবাই একমত যে তারা বাংলাদেশের মধ্যে কোনো ফ্যাসিস্টের কোনো দোসর, কোনো ফ্যাসিস্ট শক্তি তারা দেখতে চায় না। সেই জায়গা থেকে আমরা যেভাবে আওয়ামী লীগের ব্যাপারে একমত, আওয়ামী লীগ আর আসতে পারবে না এই ব্যাপারে আমরা যেমন একমত, ঠিক একই সাথে আমাদের একমতের জায়গাটা যদি জাতীয় যে কোনো সংকটের ক্ষেত্রে যদি এক হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো দুর্যোগ, যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারবো। সেই জায়গা থেকে আমরা বলবো অবশ্যই বাংলাদেশের যে রাজনৈতিক যে দলগুলো আছে তার এক একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো যখন তারা তাদের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করবে, রাষ্ট্রকে যখন তারা সহযোগিতা করবে, তখন অবশ্যই রাষ্ট্র তার জায়গা থেকে যে কোনো সংকট তারা মোকাবেলা করতে পারবে। আপনি মনে করছেন যে যথাযথ সহযোগিতা কি পাচ্ছে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে রাষ্ট্রের যে কোনো দুর্যোগ মোকাবেলা তাদের আরও আন্তরিকতা প্রদর্শন করা উচিত।